দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমতারে রুখি, সত্য বলে আমি এবার কোথা দিয়ে ঢুকি। পুলিশ বা পুলিশি রাষ্ট্র হিসেবে আমাদেরকে অনেক কিছু করতে দেওয়া হয়নি, অনেক কিছু চর্চা করতে দেওয়া হয়নি, বুদ্ধিবৃত্তিক চর্চা করতে দেওয়া হয়নি। চাইছেন যে এই চাঁদাবাজরা হয়তো ছাতা বদল করেছে। খাতা বদল করেছে। সোশ্যাল মিডিয়া কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক ভালো গুণ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পলিটিক্সের সঙ্গে আছে আমি উদয় হাকিম। সমসাময়িক রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে দৈনিক খবর সংযোগের এটি বিশেষ আয়োজন। আজকে পলিটিক্সের তৃতীয় পর্ব। এ পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ সোহেল রানাকে। কর্নেল অবসরপ্রাপ্ত সোহেল রানা, জি নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। শুরুতেই আমরা একটু জানতে চাই যে আপনি তো সেনাবাহিনীতে কাজ করেছেন, মূলত সেনাবাহিনীর পাইলট ছিলেন। জি, এছাড়া এভিয়েশন ট্রেনার হিসেবে কাজ করেছেন। জি। অবসর নেবার পর এখন কি করছেন? আমি এটা ২ ভাবে বলতে চাই। আমার আ অবসরের পরে আমার ২ টো দিক আছে। একটা হচ্ছে প্রফেশনাল দিক, আরেকটা হচ্ছে শখের ব্যাপার। প্রফেশনাল দিক যদি আপনি বলেন, আমি একটি বিদেশি কোম্পানিতে চাকরি করছি পাইলট হিসাবে, কর্পোরেট পাইলট হিসেবে। আর এর পাশাপাশি আমার শখের অনেকগুলো জিনিস আছে, যেগুলো অন্যতম হচ্ছে যে আমি অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে প্রমোট করি। আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে পছন্দ করি। আমি সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং আমাদের এটা যে ক্ষতিকর, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আমি পছন্দ করি। এমনি মিডিয়াতে তো কাজ করার চেষ্টা করছি, লেখালেখি করি এই। আপনি অবসরে গিয়েছেন কত সালে? আমি অবসরে গেছি ২০২২ সালের ৩১শে ডিসেম্বরে। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে পলিটিক্সের প্রতিও আপনার একটা টান আছে। সম্ভবত আপনার বাবা পলিটিক্সের সঙ্গে জড়িত ছিলেন। এখন এরকমও শোনা যাচ্ছে যে আপনি হয়তো আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হবার জন্য, মানে নমিনেশনের জন্য আপনার ভেতরে একটা ইচ্ছা আছে। জি। এবং সেটা ঠাকুরগাঁ ৩ আসন থেকে রানী শঙ্কল এবং পীরগঞ্জ নিয়ে যে আসনটা, এই প্রসঙ্গে যদি বলতেন, মানে রাজনীতির ধন্যবাদ আপনার এই যে ফ্যাসিনেশনটা, সেটা কিভাবে আসে? ধন্যবাদ। আসলে আমাদের সব মানুষকেই কিন্তু রাজনীতি সচেতন হওয়া উচিত। আপনি যে রাজনীতি করবেন নট নেসেসারি, বাট আপনাকে রাজনীতি সচেতন হতে হবে। কোথায় কি ঘটছে এবং যেটা উম আ খারাপ জিনিস, যেটা ভুল জিনিস, সেখানে প্রতিবাদ করতে হবে। ভালো জিনিসে সাবাসী দিতে হবে। আপনি ঠিক বলেছেন, আমার পিতা আ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, পৌরসভা চেয়ারম্যান ছিলেন। তো স্বাভাবিকভাবে রক্তের আ আ ধারাক্রমে আমার রক্তেও সে ধরনের রাজনৈতিক পরিমণ্ডল বজায় আছে। তবে আমি এখনো সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করিনি এবং নির্বাচন যেহেতু সামনে আছে, আমার ইচ্ছা আছে। বাট আমি সবসময় শ্রদ্ধা করে আসছি, যেটা আমাদের আ পলিটিক্স বা পলিটিক্যাল কালচার যেটা, সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে। যারা এতদিন আন্দোলন করেছেন, যারা দলটিকে টিকিয়ে রেখেছেন, যারা মাঠে থেকে মানুষদেরকে আ আ আ নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে থেকেই আমার কাজ করার ইচ্ছা আছে। এটা যে নির্বাচন ভিত্তিক তা কিন্তু না। এটা অ্যাক্টিভ পলিটিক্সে যুক্ত হওয়ার, এবং আমার মনে হয় যে আমি কন্ট্রিবিউট করতে পারবো। আপনি যেহেতু মনোনয়ন প্রত্যাশী, সেটা মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আপনি আশা? আমি আশাবাদী কারণেই যে আমি পিতার ব্যাকগ্রাউন্ড বা আমার যেই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, সেটার পাশাপাশি স্বচ্ছভাবে কাজ করার, বা যেহেতু আমি পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি, অনেকের সাথে মানুষের সঙ্গে মিশেছি এবং আমি একটা স্বচ্ছ জীবন পার করে এসেছি। তাতে মনে হয় যে আমি এখানে কন্ট্রিবিউট করতে পারবো। তবে অবশ্যই সেটা নির্ভর করছে দলের যেই নেতৃত্ব আছে, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাকে আমাকে মেনে নিতে হবে এবং আ তাদের নির্দেশক্রমে আমি কাজ করব। যেহেতু আমার পিতাও একইভাবে কাজ করেছেন, আমি সেভাবে কাজ করার ইচ্ছা আছে। সেটি তো একটা বিষয় গেল যে হাইকমান্ড যার উপর আস্থা রাখবে তিনি নমিনেশন পাবেন। কিন্তু দেখা যায় যে বিএনপি একটা বড় দল, বিশাল দল। আর সেইখানে আপনার স্থানীয়ভাবে অনেক প্রভাবশালী নেতা থাকেন যারাও মনোনয়ন প্রত্যাশী। তো তাদের সঙ্গে
ধরেন একটা সাংঘর্ষিক পরিস্থিতি অনেক সময় তৈরি হয়ে যায়। আপনি 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 ঠিকই বলেছেন। এটা অনেক সময় হয় কিন্তু আপনি হয়তো এটা স্বীকার করবেন যে আমাদের নর্থ বেঙ্গলের মানুষ কিন্তু শান্তিপ্রিয়। সো আমার যারা বর্তমানে মাঠের মধ্যে আছেন তারা সবাই আমার আত্মীয়স্বজন। আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়স্বজন, আমার ছোট ভাই। সুতরাং আমি কখনোই মনে হয় না যে এই ধরনের কখনো পরিস্থিতির সম্মুখীন হবে, কনফ্লিক্ট এর ব্যাপার আছে। কিন্তু সেরকম না এবং আমি তাদেরকেও চিনি। তারাও কিন্তু একইভাবে মাঠের মধ্যে আছেন। মানুষের সঙ্গে মিশছেন এবং আমি দেখেছি অলরেডি তারা সবার সঙ্গে কথা বলছেন, জনসংযোগ করছে। এটাই কিন্তু রাজনীতি হওয়া উচিত। যে তারা মানুষের কাছে গিয়ে পৌঁছে তাদের মন জয় করার চেষ্টা করবেন। ভোটারদের মন জয় করে তাদের সমর্থন পাওয়াটাই হচ্ছে কিন্তু স্বচ্ছ রাজনীতি। এই যে ডামাডোলটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমি বলব যে বিএনপির যেই যে কৌশল বা বিএনপির যেই সফলতা এখানে রাজনীতিকে অংশগ্রহণমূলক করাটা। এখন তৃণমূল পর্যায়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটি আপনি বা জনসংযোগ সেটিকে আপনি শুরু করেছেন বা কিভাবে করছেন? কোনো না প্ল্যানিং করে করছেন নাকি আ বা জনসংযোগ করছেন কিনা? না, আমার সেভাবে এখনো করা হয়ে ওঠেনি। তবে আমি এটুকু বিশ্বাস করি যে, আমি কখনো মানুষের কাছে গেলে, মানুষের দ্বারে গেলে আমাকে কেউ ফিরিয়ে দিবে না। তবে এটাও ঠিক যে, সবকিছু মিলিয়েই ভোট একটা কমপ্লেক্স ইস্যু। এখানে আপনাকে অনেকগুলো ব্যাপার দেখবে। কখনো আপনার রাজনীতি দেখবে, নানান বিষয়ের সঙ্গে বিষয় এবং এবং আপনি যে হাইকমান্ডের কথা বলছেন এবং সর্বোচ্চ নেতৃত্ব তারা চেষ্টা করবেন যে, বিভিন্ন পদের মানুষ বিভিন্ন সেটি আবার বিএনপির মহাসচিবও আপনার এলাকারই। না, উনি আছেন শুধু আমার এলাকার বলা যায় যে উনি আমাদের এলাকার না, উনি সমগ্র বাংলাদেশের একজন অভিভাবক সম। তো সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে এখানে অনেক ধরনের বা কমপ্লেক্স বা কেমিস্ট্রি কাজ করে। সেখানে নেতৃত্ব যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবে সবাই কাজ করবে। এটাই হওয়া উচিত একটা দলের ডিসিপ্লিন বিধি বলি সেভাবে আরকি। আচ্ছা, আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া আপনি অতটা লাইক করেন না। জি। তারপরে কথা হচ্ছিল এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে এআই, এখন এআই কিন্তু সবকিছু চেঞ্জ করে দিচ্ছে। এটিও আপনি খুব একটা সেইভাবে ভালোভাবে দেখছেন না। তো আমরা শুনবো যে কেন ভালোভাবে দেখছেন না, আপনার মতামতটা কি? এটা একটা বিষয়। আরেকটা একই সঙ্গে আরেকটা বিষয় যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রার্থী তারা সোশ্যাল মিডিয়াকে খুবই গুরুত্ব দিচ্ছেন। এর কারণও আছে। আপনার পত্রপত্রিকা বা প্রিন্ট মিডিয়া সেটি যারা শুধুমাত্র শিক্ষিত তারাই পড়েন। আবার টেলিভিশন, এটি হলো ধরেন একজনে কানে শোনে না বাট সেও দেখছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় যেটা আমি মনে করি যে এখন সবচেয়ে বড় মিডিয়া হয়ে গেছে। এটি আপনি নির্বাচনে এটাকে কিভাবে অস্বীকার করবেন? অনেকেই কিন্তু এটাকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। অনেকের নিজস্ব ক্যামেরাম্যানও আছে, নিজস্ব পেজ আছে। সেখানে তারা প্রতিনিয়ত এভাবে প্রচার চালাচ্ছে। আপনি আবার যেটা মনে হলো যে এটাকে আপনি খুব একটা লাইক করছেন না। তো আপনার আচ্ছা। মানে অভিমতটা কি? আমি আমি ১ম এই একটা জিনিস পরিষ্কার বলে নিই। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু আপনি এভয়েড করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক ভালো গুণ আছে। সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া আপনি বলেন Facebook বলেন, YouTube বলেন, TikTok বলেন এগুলো কিন্তু খুবই জনপ্রিয়। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ব্যবহার করছেন সেটা একটা বড় জিনিস। অবশ্যই আমি চাইবো যে আপনি আ বিভিন্ন জায়গায় পোস্টার বা ব্যানারে যে আপনি যে ধরনের খরচ হয় তার চেয়ে অনেক কম খরচে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার ভোটারের কাছে পৌঁছাতে পারছেন। রাইট। আপনার মেসেজটা আপনি কিন্তু আ আ আপনার আ আপনার জনগণের কাছে টার্গেট অডিয়েন্সের কাছে যাওয়া যাচ্ছে। যাওয়া যাচ্ছে। এটা কিন্তু খুব পজিটিভ সাইড। কিন্তু নেগেটিভ সাইড যেটা বেশি আমি যে কারণে শঙ্কিত সেটা হচ্ছে যে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। আপনি সত্যের সঙ্গে মিথ্যাকে মিলিয়ে আপনি প্রকাশ করছেন এবং আপনি যেটা করেননি সেটাই আপনার প্রতিপক্ষ দেখা যাচ্ছে যে আপনি যেটা করেননি সেটা কি আ করে দেখানো হচ্ছে। এখন এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। এটা অবশ্যই এটা একটা চমৎকার একটা আবিষ্কার এবং এটাকে আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। কিন্তু আমরা কার্যক্ষেত্রে কি দেখা যায়? কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা অসৎ কাজে ব্যবহার করছি। আমরা এমন ভিডিও বানাচ্ছি যেটা কখনো ঘটেনি। যার ফলে আপনার যারা আ ভোটার তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। তারা কিন্তু ভবিষ্যতে বিভ্রান্ত হবে। সো এই বিভ্রান্তির জায়গা আপনি বলছেন যে সোশ্যাল খবর পড়ে না বা টিভি দেখে না। কিন্তু সোশ্যাল মিডিয়া সবার আছে। তার মানে নিরক্ষর মানুষের সংখ্যাই কিন্তু বেশি। তো তাদের যে সফট আ যে হার্ট বা কোমল যে মন, সে মনে কিন্তু আপনি
এই ধরনের মিস ইনফরমেশন বা অসত্য দিয়ে আপনি ঘুরিয়ে ফেলছেন। সো সেখানেই হচ্ছে রিস্কটা। সেখানে আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা যেন আইডেন্টিফাই করতে পারি কোনটা রাইট আর কোনটা রং। বুঝতে পেরেছি। ওই ছোটবেলায় দুটো কবিতার লাইন পড়েছিলাম, সেটা এখন মনে পড়ল যে, "দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমতারে রুখি, সত্য বলে আমি এবার কোথা দিয়ে ঢুকি? আমি তবে কোথা দিয়ে ঢুকি?" এরকম একটা পরিস্থিতি যে এখন এটাকে আমি ফেলেও দিতে পারছি না, কোলেও তুলতে পারছি না, মানে এভয়েডও করতে পারছি না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। চমৎকার! এইবার যে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া, সেটা নিয়ে কিন্তু বিশেষ করে আগের মনোনয়নগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল যে অনেক টাকা খেয়ে, সোজা কথা মানে পাবলিকের পারসেপশন এরকম যে টাকা খেয়ে নমিনেশন দিয়েছে। আপনি কি মনে করেন যে এইবার বিএনপি অন্তপক্ষে এই নমিনেশনের ক্ষেত্রে সেই দিকে হয়তো যাবে না, সৎযোগ্য প্রার্থী তাদেরকে নমিনেশন করে একটু আমি আ পেপারে, পত্রিকা এবং বিভিন্নভাবে যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে যে বিএনপি এবং অন্যান্য অনেকগুলো দলই কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছে। তারা কিন্তু ইউনিয়ন পর্যায়ে এবারের কথা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কিন্তু সেখানে ভোটাভুটি হচ্ছে। তারপরে নিজেদের ইউনিয়নের যেই সভাপতি বা মেম্বার তাদেরকে সিলেক্ট করছে এবং কাউন্সিলের মাধ্যমে কিন্তু তারা তাদের নেতা নির্ধারণ করছে। আপনার কি গণতন্ত্র যদি বলেন, আপনি হঠাৎ করেই দেশের সর্বোচ্চ পর্যায়ে গণতন্ত্র এভাবে আনতে পারবেন না। আপনাকে তৃণমূল পর্যায়ে কিন্তু আপনাকে গণতন্ত্র আনতে হবে। এই বোধটা আনতে হবে। সে বোধের চর্চাটা কিন্তু বিএনপি এখন করছে এবং আপনি দেখবেন যে সবাইকে প্রমোট করা হচ্ছে যেন নিজেদের নেতাকে বেছে নেয়। হ্যাঁ, এটা ঠিক যে একদিনে কিন্তু এটা ঠিক হবে না। বহুদিন আমরা এ ধরনের গণতান্ত্রিক চর্চা থেকে আমরা দূরে ছিলাম। আমাদেরকে ধরেন পুলিশ বা পুলিশি রাষ্ট্র হিসেবে আমাদেরকে অনেক কিছু করতে দেওয়া হয়নি, অনেক কিছু চর্চা করতে দেওয়া হয়নি। বুদ্ধিবৃত্তিক চর্চা করতে দেওয়া হয়নি। এখন যেটা হচ্ছে যে মানুষ এখন নির্ভয়ে কথা বলছে, নির্ভয়ে প্রতিবাদ করতে পারছে এবং এটার ফল কিন্তু আসবে কিন্তু এই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রণের পক্ষ থেকে। তারপরে কিন্তু এটার প্রভাব কিন্তু রাষ্ট্রের উপরে পড়বে। এই প্রক্রিয়া শুরু হচ্ছে। ভালো বলেছেন। আমি এবার একটা পাবলিক পারসেপশন আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। ৫ই আগস্টের পরে সবাই কিন্তু মানে বেশিরভাগ ধরেন হয়তো 80% বা 90% জনগণই ভেবেছিল যে বিএনপি ক্ষমতায় আসছে। কিন্তু এরপরে দেখলাম যে আস্তে, আস্তে বিএনপি তার ইমেজ সেইভাবে আসলে ধরে রাখতে পারছে না। বিশেষ করে চাঁদাবাজির ব্যাপারটা ব্যাপকভাবে আমি মনে করি যে বিএনপির ইমেজটাকে আঘাত করেছে। তো আপনি মানে এই পারসেপশনটাকে কিভাবে হ্যাঁ, আমি আমি চাঁদাবাজির সাথে একমত। পরে দলের সঙ্গে কতটুকু সেটা আমি হয়তো অন্যভাবে আমি ব্যাখ্যা করতে পারি। দেখেন, আমাদের দীর্ঘ ১৫-২০ বছরে আমাদের সবার রক্তে কিন্তু একটা চাঁদাবাজির অ্যা কালচার গড়ে উঠেছে। সেই কালচার কিন্তু হঠাৎ করে আপনি একদিনে বিদায় করতে পারবেন না। আপনার যে সমস্ত কর্মী গতকাল আওয়ামী লীগের ছিল বা চাঁদাবাজ ছিল, তারা রাতারাতি হয়তো দল চেঞ্জ করছে। কিন্তু তাদের যে মূল পেশা, এই চাঁদাবাজি থেকে কিন্তু তারা বেরোতে পারেনি। ফলে এখন যেহেতু অন্য কেউ মাঠে নেই, স্বাভাবিকভাবেই সমস্ত দায়ভার কিন্তু মানে আপনি বলতে চাইছেন যে এই চাঁদাবাজরা হয়তো ছাতা বদল করেছে। খাতা বদল করেছে। তবে আমি অন্য জায়গায় আমি একটা একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আগে দেখবেন যে যেকোনো সন্ত্রাস বা চাঁদাবাজের পিছনে কিন্তু রাষ্ট্র সহায়তা করেছে। রাষ্ট্রযন্ত্র আপনি ধরেন পুলিশ বা ইন্টেলিজেন্স বা প্রতি লেয়ারে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে কিন্তু চাঁদাবাজকে প্রমোট করা হয়েছে। আপনি যদি কোনো অপরাধ করে থাকেন তখন কিন্তু তার বিচার হয়নি। এই বিচারহীনতার কারণে সবাই চাঁদাবাজে পরিণত হয়েছে। এর চেয়ে তো সহজ ব্যবসা হতে পারে না। কিন্তু এখন চেঞ্জটা কি আসছে? এখন চেঞ্জটা হচ্ছে এখন আর রাষ্ট্র হেল্প করছে না। এখন দল তাকে কিন্তু হেল্প করছে না বা পার্টি তাকে কোনো পর্যায়ে তাকে হেল্প করছেন তাকে, যার ফলে এই চাঁদাবাজি কিন্তু হঠাৎ করে বন্ধ হবে না। কিন্তু এটা আস্তে, আস্তে কমে আসবে। রাষ্ট্র যখন আ বিচার আ আ যেই বিচারহীনতা থেকে আমরা যখন বিচারের মধ্যে আইনের কাঠামোয় চলে আসবো, তখন কিন্তু চাঁদাবাজ আস্তে, আস্তে কমে যাবে। ব্যাপারটা আসলে এরকমও হতে পারে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু তার নিজের রেসপনসিবিলিটি বেড়ে যাবে। তখন নিজের রেসপনসিবিলিটি থেকে সে হয়তো বিষয়টাতে আরো হ্যাঁ, আমি আরো ভালোভাবে হস্তক্ষেপ করতে আমি পারে। আমি আপনার সাথে একমত। আমি যেটা দলের কাছ থেকে যেটা আশা করি, রাষ্ট্র যেন সহায়তা না করে। এটুকু করলেই কিন্তু চাঁদাবাজ আস্তে, আস্তে কমে যাবে। এটা ছড়াই-ছিটিয়ে থাকবেই। সারা পৃথিবীতে আছে। আপনি যেকোনো উন্নত রাষ্ট্রেই যান না কেন, এই চাঁদাবাজি এই সবকিছু আছে। কিন্তু সেই দেশের রাষ্ট্র সাধারণত এইসব কাজে অন্তর্ভুক্ত হয় না। আমি দলের কাছে চাবো যেন রাষ্ট্র এটার পেছনে তরুণদের মধ্যে আ জনাব তারেক রহমান খুবই জনপ্রিয় এবং একসময়
মনে করা হতো যে বাংলাদেশের পরবর্তী মাহাথির মোহাম্মদ হচ্ছেন আমাদের তারেক রহমান। কিন্তু আ দেখা যাচ্ছে যে আস্তে, আস্তে সেই ইমেজটা তার অনেকটাই মানে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু ৫ই আগস্টের পরে তিনি কিন্তু বা তার মানে অব্যবহিত আগে তিনি কিন্তু আমি মনে করি যে তার ইমেজটা আবার রিগেইন করেছেন। এই গত ১৫ বছরে আস্তে, আস্তে রিগেইন করেছেন। এখন আমি বলব যে শুধু বিএনপির কর্ণধার হিসেবেই নয়, একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। এখন আ আমাদের মানে আমরা জানতে চাচ্ছি যে তিনি দেশে কেন আসছেন না? আচ্ছা, এটা একটা কমন প্রশ্ন। এটা কেন আসছেন না সেটা আমি এক্সাক্টলি বলতে পারব না। মানুষ যেভাবে ভাবছে আমিও সেভাবে ভাবছি। কিন্তু তার আগে ২-১ টা কথা বলে নিই। সেটা হচ্ছে যে অবশ্যই এই দলকে ১৫-১৬ বছর পর আপনি ভাবছেন যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। তো এই দলটাকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখার যেই অ্যা নেতৃত্ব সেটা কিন্তু জনাব তারেক রহমানের কাছ থেকে এসছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সেটা দেশেই থাকুক বা বিদেশেই থাকুক, যেখানেই থাকুক। উনি মোটিভেশনাল স্পিচ দিয়ে বা আ বা কঠোর ডিসিপ্লিনের মাধ্যমে বা রিমোটলি যেটাই করুন না কেন, উনি দলটাকে কিন্তু ক্ষমতার কাছাকাছি নিয়ে এসছেন। এখন যেটা ভোটের ব্যাপার, ভোটে কে জিতবে সেটা বলা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বলছেন যে দেশে আসছে না কেন? আমি এটা সম্পূর্ণ আ প মনে করি, বিশ্বাস করি যে এটা নেতৃত্বের সিদ্ধান্ত। তবে আমি মনে এ এর আপনাকে আপনি জানেন যে সিকিউরিটি একটা থ্রেট থাকে। আপনি আ দেশে আসলেই সে পুরোপুরি সিকিউরিটি পাবেন কি পাবেন না বা কি অবস্থায় থাকবে, এ ধরনের অনেকগুলো ফ্যাক্টর হয়তো কাজ করছে এবং আমার মনে হয় যে সঠিক সময়ে উনি আসবেন। আমি যদি আপনি লিডারশিপ কোয়ালিটি বলেন, আপনি না এসেই যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ইউ আর দি অ্যাকচুয়াল লিডার। আপনি সামনে থেকে কমান্ড করছেন, আর আপনি রিমোটলি কমান্ড করছেন। যদি রিমোটলি কমান্ড করার ক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে ইউ আর এ ভেরি গুড লিডার। সবসময় আপনি আপনার প্রেজেন্স যেন ফিল করে যে না, আ উনি আছেন, উনি দেখছেন। সো দিস ইস এ ওয়ান কাইন্ড অফ লিডারশিপ। আ আই এম আপ শিওর আপনি একটা সিকিউরিটি থ্রেট এর কথা বলছিলেন। এটা কি মানে অভ্যন্তরীণ থ্রেট নাকি বহিরাগত কোনো থ্রেট? এইটা সব ধরনের থ্রেট হতে পারে। বিএনপি কিন্তু একটা বৃহৎ দল। কিন্তু এই বৃহৎ দলের যেই অধিকাংশ নেতৃত্ব তারা কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ। সো বয়োজ্যেষ্ঠ এবং তরুণ নেতৃত্বের যেই মেলবন্ধন, এই বন্ধনটা কিন্তু খুব জরুরি। সো এই মেলবন্ধনটা যেন অটুট থাকে, এই ট্রানজিশন অফ পাওয়ার যেন চমৎকারভাবে হয়, সেজন্য কিন্তু তরুণ নেতৃত্ব যারা আছে তাদের তাদের আ আ স তাদের যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যাপারটা আপনাকে কিন্তু দেখতে হবে। সো আমার মনে উনার হয় দেশে আসার বিষয় কি মামলা সংক্রান্ত বিষয়ে কোনো না, একটা ফ্যাক্টর না, হিসেবে কাজ এটা করছে? আমি বলতে পারব না। আমার মনে হয় না যে সেটা কোনো ইস্যু। কারণ আমি যতটুকু জেনেছি অধিকাংশ সব মামলাই আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এগুলা সব মিথ্যা মামলা এবং সর্বোচ্চ আদালতও থেকেও সে ধরনের ভার্ডিক্ট দেওয়া হয়েছে। তবে আমি বিশ্বাস করি যে সঠিক সময়ে উনি আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। দল নেতৃত্ব দিয়ে বা মানুষ যেভাবে ভোট দিবে, ভোটাররা যেভাবে সিলেক্ট করবে সেভাবে উনি দেশ ওই সিকিউরিটি থ্রেট এর প্রসঙ্গটা আবার একটু আসি। সেটা হলো আ বাংলাদেশে বহিরাগত যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, তাদের প্রভাব কতটুকু বলে আপনি মনে করেন? আমি আ আসলে ব্যাপক প্রভাব আমি ফিল করি, সেন্স করি। আমি হয়তো কাউকে দেখিনি বাট সেন্স করি। এটার পিছনে আমি বহিরাগত বা দা বহির্বিশ্বের যে সমস্ত সংস্থা কাজ করে, তাদের কোয়ালিটির চেয়ে আমি আমার দিকে বেশি নজর দিব। মানে আমরা বাংলাদেশের দিকে নজর দিব। আমি কেন যেন মনে হয় যে আমরা সবসময় আমাদের মধ্যে একটা দাসত্ব ভাব আছে। আমরা সবসময় কারো কাছে যেন নিজেকে বিক্রি করতে পারলেই মনে হয় যে আমরা খুবই অ্যা আ আমরা সবসময় কেন যেন প্রভু খুঁজি। এটা আমাদের সবার মধ্যে কেন যেন আমি এই ভাবটা দেখেছি। আমরা আজকে এই এম্বাসি যাচ্ছি, কালকে ওই এম্বাসি যাচ্ছি, পরশুদিন অমুকের সঙ্গে কথা বলছি। তারা এসে আমার অফিসে কথা বলবে বা তারা এসে তাদের কারো যদি কোনো কথা থাকে তারা এসে আমার এখানে কথা বলবে। বাট আমাদের মধ্যে দেখি যে এটা সব লেভেলে, আমি কোনো দলের কথা বলছি, সব লেভেলে দেখবেন যে একটা আ প্রভু খোঁজার একটা টেনডেন্সি আছে। আমি আমি এটা বিশ্বাস করি যে অ্যা আমাদের আ আমাদের প্রতিবেশী থাকবে, আমাদের সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, সমস্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকবে। বাট সেটা হতে হবে আমাদের সমমর্যাদার ভিত্তিতে। আমি ছোট রাষ্ট্র হতে পারি। বাট আপনি আমাকে সমান মর্যাদা, সমান আ আ সম্মান আমাকে দিতে হবে। আমি আশাবাদী। একটা বিষয় আ আমি না বললেই নয়, সেটি হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রতি কিন্তু এখনো মানুষের আস্থা, এখনো মানুষের বিশ্বাস, শ্রদ্ধাবোধ সেটা আসছে।
তো এখন আমাদের যে সেনাবাহিনী, তারা কি আপনার ওই জনগণের সেই আস্থাটা ধরে রাখতে পারছে বলে মনে করছেন? আমি যেহেতু সেনাবাহিনী স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর আ ব ভালোই বলব। সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর অনেক সিদ্ধান্ত আমরা খালি চোখে আমরা যখন দেখি যে এটা কেন করলো, ওটা কেন করলো, এটা হতেই পারে। কারণ আমাদের কাছে কিন্তু সঠিক তথ্য বা ইন্টেলিজেন্স আমাদের কাছে কিন্তু নাই। কিন্তু আমি বিশ্বাস করি যে বর্তমানের সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবচেয়ে বেশি ইউনাইটেড, সবচেয়ে বেশি আ দেশপ্রেমিক এবং তারা ঠিক কাজটা করছে। তাদের মধ্যে যে ভুল হচ্ছে না তা না। ভুল তো হবেই। কাজ করতে গেলে ভুল হবে। কিন্তু তারা একটা ব্যাপারে ইউনাইটেড যে তারা খেয়াল করেছেন কিনা যে আ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু সর্বশেষ যে ভাষণটা দিয়েছেন সেখানে চমৎকার একটা কথা বলেছেন যে, এখন যারা সমালোচনা করছে, বাঁকাভাবে দেখছে সেনাবাহিনীকে, তারা একটা সময় পরে একটু তাদের ভুল বুঝতে পারবে। এটা কিন্তু মানে অ্যাজ এ জেসচার এটা কিন্তু মানে বিশাল পজিটিভলি আমি দেখেছি। না, আপনি ঠিকই ধরেছেন। এটা কিন্তু শুধু সেনাবাহিনী প্রধানের বক্তব্য না। এটা গোটা সশস্ত্র বাহিনীর কথা যে আমরা যেটা করছি একসময় এটার ভ্যালু মানুষ অবশ্যই এটা যাচাই করবে এবং এটার যথেষ্ট সম্মান দিবে। আগে কিন্তু আমাদের অনেক ভুল হয়েছিল। সেই ভুল থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিয়েছি এবং এই শিক্ষা থেকেই কিন্তু বর্তমানে যারা যেভাবে ডিপ্লয়েড আছে এবং তারা চমৎকারভাবে কাজ করছে। সবকিছু কিন্তু ঠিক করতে গেলে বাংলাদেশের কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানগুলা কিন্তু কাজ করতে দিতে হবে। সেই কাজই কিন্তু অগমেন্টেশন হিসাবে সাপোর্ট হিসাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাজ করছে। এবং আমি জিনিসটা আবার মানে জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠতম সময়টা কাটাচ্ছে। কারণ তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ডেজ এবং আ আ এইটা অসাধারণ আছে। আমি খুবই আশাবাদী যে আর্মি আরো বেশি ইনট্যাক্ট হয়ে থাকবে। আপনি যেহেতু সেনাবাহিনীতে পাইলট হিসেবে ছিলেন, প্রাসঙ্গিকভাবেই একটি কথা এসে যায় যে, মাইলস্টোন কলেজে যে জি। ক্র্যাশটা হলো, তো এরপরেই একটা প্রশ্ন খুব ব্যাপকভাবে উত্থাপিত হচ্ছে যে, জনবহুল এলাকায় এয়ারপোর্ট কেন? খুবই এই বিষয়ে আপনার কি মতামত? খুবই ভ্যালিড কোয়েশ্চেন, আপনার প্রশ্ন জাগতেই পারে। খুবই ভালো হতো যে এই এয়ারপোর্টটা যদি অনেক দূরে জনমানবহীন জায়গায় যদি হতো, তাহলে তো অবশ্যই চমৎকার হতো। কিন্তু আপনি আমার সাথে একমত হবেন যে আমাদের জায়গার স্বল্পতা আছে, আমাদের অর্থের স্বল্পতা আছে, আমাদের সম্পদের স্বল্পতা আছে। সুতরাং আপনি ইচ্ছা করলে একটা এয়ারপোর্ট বানাতে পারেন না। আর এয়ারপোর্ট বলতে শুধু যে রানওয়ে হবে তা না। এর মধ্যে কিন্তু অনেক অ্যালাইড ফ্যাসিলিটি আপনাকে ওভার দি ইয়ার্স গড়ে তুলতে হবে। বুঝতে পেরেছি। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরেকটা কথা খুব ঘুরে আমরা দেখি প্রায়শই চোখে জি। পড়ে। সেটা হলো যে, আ ঢাকার মতো এরকম ঘিঞ্জি একটা শহরে এখানে এয়ারপোর্ট, এখানে ক্যান্টনমেন্ট, এখানে বিডিআর হেডকোয়ার্টার, এখন বিজিবি হেডকোয়ার্টার, পিলখানা, আবার বিমান বাহিনীর হেডকোয়ার্টারও এখানে। সবকিছু একই জায়গাতে। এটাকে ডিসেন্ট্রালাইজ করা যায় কি? এটা আমি একটু আপনাকে একটা কারেকশন দিব। আপনি সেনাবাহিনীর নাম মানে ক্যান্টনমেন্টের নাম ছিল কিন্তু উত্তরপাড়া। উত্তরপাড়া মানে হচ্ছে যে ঢাকা শহরের উত্তরে জঙ্গলের মাঝখানে হচ্ছে উত্তরপাড়া। আচ্ছা। উত্তরের শেষ সীমানা। এই উত্তরপাড়া হচ্ছে ক্যান্টনমেন্ট। কিন্তু এখন কিন্তু ব্যাপ্তি অনেক বেড়েছে। আপনার সাথে আমি একবার চারিদিকে এখন ও জনবসতি এমনভাবে গেড়ে বুঝতে পেরেছি। মানে আগে যে উত্তরপাড়ায় ছিল, হ্যাঁ, শহরের বাইরে ছিল। এটা এখন শহরে মানে একেবারে আচ্ছা, শহরে নাচানো হয়ে গেছে। সো আপনি ইচ্ছা করলে এটাকে উঠিয়ে ফেলতে পারেন। না, চমৎকার তবে বলেছেন। তবে এটা আপনার কথা ঠিক যে আমরা এটা ডিসেন্ট্রালাইজ করতে পারি। আমরা বিভিন্ন সম্পদগুলা বিভিন্ন জায়গায় আমরা রিলোকেট করতে পারি। তবে আপনাকে অন্যান্য জিনিসগুলো মানতে হবে। একইভাবে সচিবালয়ের কথাও আসে। যেমন আমি আ দুবাইতেই দেখেছি, মানে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ওদের একেকটা মন্ত্রণালয় একেক জায়গায়। এই বিল্ডিং এর স্বাস্থ্য মন্ত্রণালয়, এই বিল্ডিং এর শিক্ষা মন্ত্রণালয়। একদম মানে শহরের একেকটা একেক জায়গায়। একেক জায়গায়। হ্যাঁ, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে সমস্ত মন্ত্রণালয় ওই সচিবালয়ের ফেসবুক। ওই বিল্ডিংটার মধ্যেই। হ্যাঁ, বারবার সচিবালয়ও মানে আরেক অন্য জায়গায় সরানোর কথা আসছে, কিন্তু হচ্ছে না। আরেকটি বিষয় যদি আমরা চিন্তা করি যে, সবকিছু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, এইখানে এই মেট্রো রেল হচ্ছে। মানে একটা মানুষ যদি আমরা ধরি যে অসুস্থ বা রুগ্ন একটা মানুষ, তাকেই এখানে কাটছে, এখানে কাটছে, এখানে কাটছে, কেটে আবার সেলাই করছে। ওরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এক্সাক্টলি। আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর কিন্তু লুকিয়ে আছে। আমাদের সবকিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক হচ্ছে। আপনার সমস্ত উন্নয়ন কার্যক্রম কিন্তু ঢাকা কেন্দ্রিক হচ্ছে। আপনি নর্থ বেঙ্গলের দিকে চিন্তা করেন। গোটা বাংলাদেশের
শস্যের যেই সরবরাহ সেটা আসে কিন্তু উত্তরবঙ্গ থেকে। আপনি বলুন তো কোনো উপদেষ্টা আছে উত্তরবঙ্গের? সমগ্র উত্তরবঙ্গে। মানে আপনি এই যমুনা ক্রস করার পরে এই রাজশাহী, রংপুর, দিনাজপুর বা আপনি যেটাই বলেন না কেন, একজন কিন্তু তার মানে কি আমাদের লোক নাই? আমাদের এটা উত্তরাঞ্চলবাসীর পক্ষ থেকে ফেসবুকে এটা নিয়ে কিছুদিন কিছু এটা ক্যাম্পেইনও হয়েছে। না, ক্যাম্পেইন করতে হবে কেন? হ্যাঁ। আমি ক্যাম্পেইন করেছি। কিন্তু আমাদের ক্যাম্পেইন করতে হবে কেন? আপনাকে তো নিজে থেকেই এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। আপনি এর থেকে অর্থ বরাদ্দ দেখেন যে কত টাকা উন্নতির জন্য মানে আপনার স্ট্রাকচার বাজেট কতটুকু করা হচ্ছে, সেখানে উত্তরবঙ্গের কোনো নামই নাই। অথচ সেখান থেকে শস্য আসছে। সো সরকারকে কিন্তু এই সমন্বিত পরিকল্পনা যেন ব্যালেন্সড পরিকল্পনা করে, এটা অবশ্যই আমরা আশা করি। এই সরকারের জন্য না হলেও পরবর্তী সরকারের জন্য আমরা রেখে দিচ্ছি আমাদের এই দাবিগুলো। আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতে সরকারের দৃষ্টি পাবো। এবার একটু আপনার দলের প্রসঙ্গে আসি। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে এইবার ক্ষমতায় আসলে কি পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন? আমি ১ম এ একটু কারেক্টলি দেখিনি। আমার দল না, আমি এখনো সেভাবে যোগ দেইনি। হ্যাঁ, তবে আমার ফ্যাসিনেশন আছে। যেহেতু আমার পিতা এই দলটা করেছিলেন এবং উপজেলায় ১৯৭৯-৮০ এই সালে কথাটা এইজন্যই বলছি যেহেতু আপনি এই দল থেকে নমিনেশন প্রত্যাশী। এটা এখনো অনেক দূরের ব্যাপার। বাট আমি যেটা মনে করি যে যেহেতু আমার পিতা এটা এস্টাবলিশ করেছেন ১৯৭৯-৮০ সালের দিকে, সুতরাং সে দলের প্রতি আমার ফ্যাসিনেশন তার মানে জিয়াউর রহমানের সঙ্গে সমর্থন হবে এই সমসাময়িক। সো আমি যেটা আশা করব, আমার ধারণা যে আ এই সরকার যদি বিএনপি জেতে তাহলে তাদের কিন্তু কিছু ও অ যুগান্তকারী প্ল্যান আছে। তার মধ্যে একটা কিন্তু বড় প্ল্যান হচ্ছে যে ১৮ মাসে সম্ভবত ১,০০,০০,০০ মানুষের কর্মসংস্থান জোগাড় করা। এটা আপনার কাছে অলীক মনে হতে পারে, আমার কাছে অলীক মনে হতে পারে। বাট যেই পরিকল্পনা করেছে তারা ম্যাথমেটিক্যালি কিন্তু তারা এই সমস্ত বের করেছে। এবং আরেকটা জিনিস আমি যতটুকু ভাবি যে হয়তো জাতীয় সরকার হবে এবং সব দলের জনগণকে মানে প্রতিনিধিদেরকে নিয়ে সরকার গঠন হবে এবং যে সমস্ত বিচার প্রক্রিয়া আছে, যে সমস্ত সংস্কার আছে, যে সমস্ত মানুষের অ্যাসপিরেশন আপনার মনের মধ্যে জুলাই বিপ্লবের যেই প্রোডাক্ট, যেই ধারণা, এই ধারণাটা বহন করবে এই জাতীয় সরকার বা পরবর্তী সরকার। তাহলেই কিন্তু আমাদের এনসিপি সহ আ মানে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অংশ মনে করে যে এই অন্তর্বর্তী সরকার যদি সংস্কার না করেন, তাহলে পরবর্তীতে আর সংস্কার হবে না। আমি এটাও ধারণা হতেই পারে। কারণ আমাদের এর আগের যে সমস্ত আ আ ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা আ আপনার সাথে একমত যে এটা একটা ভয় থাকতেই পারে। বাট আমি যতটুকু বিভিন্ন আলোচনায় দেখেছি, পেপারে দেখেছি যে সংস্কার করার ব্যাপারে এই দল কিন্তু খুবই আগ্রহী এবং আপনি হয়তো জুলাই বিপ্লবের পর আপনি হয়তো সংস্কারের কথা বলছেন। কিন্তু আপনি জানেন না যে বিএনপির সংস্কারের যে প্রক্রিয়া সেটা প্রায় ৩ বছর ৩.৫ বছর আগে একটা একটা আ প্ল্যান পরিকল্পনা এটা কিন্তু সার্কুলার করা হয়েছে। আ সেই জিনিসগুলা কিন্তু অনেকেই আমরা জানি না। সো আমার কাছে মনে হয় যে দে আর ভেরি সিরিয়াস এবং এই সংস্থা যেই পর্যায় এটা চালু থাকবে আরকি। আমার যেটুকু মনে হয় তৃণমূল পর্যায়ে এখনো সেনাবাহিনীর প্রতি ব্যাপক একটা জনসমর্থন রয়েছে। আপনি যেহেতু সেনা কর্মকর্তা ছিলেন, সেহেতু যদি নির্বাচনে আপনার দল আপনাকে নমিনেশন দেয়, আমার মনে হয় পাবলিক আপনাকে গ্রহণ করবে বলে মানে আমার ধারণা। সেক্ষেত্রে ধরেন আপনি নির্বাচিত হয়ে গেলেন। এরপরে আপনার ১ম কাজ কি হবে? আপনার আমি আমি যেটা সবসময় বলে আসি যে আপনাকে নেতৃত্বের এক্সাম্পল দিতে হবে। আপনি যদি সঠিক নেতা না হন, সঠিক নেতা হিসাবে যদি আপনি নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু মানে এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে থাকবে। আমি আশাবাদী যে আমি যদি কোনো কারণে এ ধরনের সুযোগ পাই, তাহলে অবশ্যই আমি আমি কাজ দিয়ে প্রমাণ করব। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ওখানে অনেক ধরনের সমস্যা আছে। গোটা বাংলাদেশে যেরকম সমস্যা আমাদের এলাকায়ও একই ধরনের সমস্যা আছে। বাট আমার কাছে যেই ভুল জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে ওইখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু হয়নি। আপনার চাকরি কিন্তু ওখানে নাই। আপনার টাকা হচ্ছে আপনি একটা বাগান কিনছেন, আপনি জমি কিনছেন। কিন্তু কেউ কিন্তু কোনো ইন্ডাস্ট্রি করছে না। আমার এলাকায় আমি দেখেছি শত ভেরি ইয়াং ছেলে এবং খুবই প্রমিজিং, ভেরি এনার্জেটিক কিন্তু কোনো কাজ নাই। কাজ না থাকার ফলে তারা সন্ত্রাসী জড়াচ্ছে, তার কাজ না থাকায় তারা মাদকদ্রব্যে জড়াচ্ছে, কাজ না থাকায় তারা সোশ্যাল মিডিয়ায় আজেবাজে কাজে জড়াচ্ছে। সুতরাং তাদেরকে একটা কাজের
পরিসীমা করে দিতে হবে, কাজের একটা সুযোগ দিতে হবে। এই সুযোগটা সৃষ্টি করাটাই হচ্ছে আমার ১ম চ্যালেঞ্জ। এটা যে শুধু আমার উপজেলায় করতে হবে বা আমার আসনে করতে হবে ওরকম না। সমগ্র ঠাকুরগাঁয়ে বা সমগ্র রংপুর বিভাগ, আমি হয়তো ঠাকুরগাঁও জেলার কথা চিন্তা করব। আমি চাইবো যে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, এখানে হসপিটাল হোক। না, রংপুর বিভাগ না, পুরো উত্তরাঞ্চল ২ টা বিভাগ। আসলে এই রংপুর ২ বিভাগের শুধু মধ্যে আমরা আমি বলতে পারি। এটা ওইভাবে আমি কবে ভোগরবে বলি না। আরেকটা কথা আমি বলি যে যেহেতু আ আ জিয়াউর রহমানের বাড়ি বগুড়াতে ছিল। তো আমার মনে হয় যে এই দলটা ক্ষমতায় গেলে পুরো উত্তরাঞ্চলকে ঘিরে তাদের বিশেষ একটা পরিকল্পনা নেওয়া উচিত। অবশ্যই, অবশ্যই এটা উচিত। আর আমি যেটা বলছি এটা কিন্তু শুধু ভৌগোলিক কোনো একটা আসনের মানে চিন্তা করলে হবে না। আপনি যদি আপনার দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বলেন, সব জায়গায় কিন্তু এই আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু হয়ে গিয়েছে। আপনি তরুণটা আপনাকে দক্ষিণবঙ্গ না, পুরো সব জায়গায়, বাংলাদেশের। পুরো বাংলাদেশে। সুতরাং আমি যেটা ভাবছি এটা কিন্তু শুধু আমার এলাকা না, এটা সমগ্র দেশের একটা চিন্তা। যে এবং এইজন্য আমি বললাম যে দলের ১ম যেই এইম সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অ্যাকচুয়ালি কর্মসংস্থান হয়ে গেলে অন্যান্য সমস্যাগুলো আস্তে, আস্তে এমনি আসলে দূর হয়ে যাবে। জি, আমি আশাবাদী। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেল রানা, আপনাকে অনেক ধন্যবাদ পলিটিক্সে সময় দেওয়ার জন্যে। ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি খবর সংযোগের সকল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পলিটিক্স। সঙ্গে ছিলাম আমি উদয় হাকিম। সমসাময়িক রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে দৈনিক খবর সংযোগের বিশেষ আয়োজন পলিটিক্সে আজকে আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ সোহেল রানা। পলিটিক্স নিয়ে আবার হাজির হব খুব শিগগিরই। আমাদের সঙ্গেই থাকুন।